একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি মা, যাকে আমি আন্টি বলে ডাকি, তিনি আমাকে বললেন, হাসিব, কেন জানি আমার মাথা ব্যথা করছে। আর তাছাড়াও আমার মাথার প্রেসারটা মনে হয় বেড়ে গেছে। আমার শরীরে জ্বর জ্বর অনুভব হচ্ছে। হাসিব, বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি চলছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। হাসিব, আমার মাথার ব্যথাটা কমানোর জন্য তুমি কি আমার মাথায় একটু মলম দিয়ে দিতে পারবা? আমি বললাম, অবশ্যই মা, কেন পারব না? আমি তো আপনার ছেলের মতোই। আমি যখন মাথার ব্যথা কমানোর জন্য শাশুড়ি মার মাথায় মলম দিতে শুরু করলাম, তখন হঠাৎ এমন একটি ঘটনা ঘটল, তাতে আমি অবাক হয়ে গেলাম। বন্ধুরা, সেদিন শাশুড়ি মার কি হয়েছিল, যে কারণে আমি অবাক হয়ে গিয়েছিলাম, জানতে হলে মনোযোগ সহকারে পুরো গল্পটি শুনুন। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি হাসিবুল ইসলাম হাসিব। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো, সেই গল্পটা আমার সুরাইজা আন্টিকে নিয়ে। আমার জীবনের এই গল্প শুরু হয়েছিল একটি ব্যস্ত বাজারের মাঝে। আমি তখন ঢাকার একটি নামকরা কোম্পানিতে চাকরি করি। প্রতিদিনের মতোই সেদিন বিকেলে আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ভিড়ের মাঝে হঠাৎ আমার চোখ পড়ল একজন মাঝবয়সী মহিলার দিকে। তিনি ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী, কিন্তু তার চেহারায় ছিল একটা সরলতা, একটা আলাদা মায়া। তিনি একা একা কিছু কিনছিলেন, আর আমি কেন জানি তার দিকে বারবার তাকাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম তিনি একটি দোকানে দাঁড়িয়ে দরদাম করছেন, কিন্তু তার হাতের ব্যাগটা মাটিতে পড়ে গেছে। আমি দ্রুত এগিয়ে গিয়ে ব্যাগটা তুলে দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, ধন্যবাদ বাবা, তুমি বেশ ভদ্র ছেলে তো। আমি লজ্জা পেয়ে বললাম, আরে এটা তো আমার কর্তব্য। এই ছোট্ট কথোপকথন থেকেই আমাদের পরিচয় শুরু হলো। তিনি নিজের নাম বললেন, সুরাইয়া বেগম। আমি তাকে বললাম, আমার নাম হাসিব। সেদিন থেকে আমাদের মাঝে মাঝে বাজারে দেখা হতো। সুরাইয়া আন্টি, আমি তাকে এভাবেই ডাকতাম, খুব মিশুক ছিলেন। তিনি আমার সঙ্গে গল্প করতেন, তার জীবনের ছোট ছোট ঘটনা শেয়ার করতেন। আমিও তার সঙ্গে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তার কথায় ছিল একটা অদ্ভুত শান্তি, যা আমার মনকে সবসময় ভালো রাখত। একদিন তিনি হঠাৎ বললেন, হাসিব, তুমি কি কখনো আমার বাসায় আসবে? আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। আমি একটু অবাক হলাম, কিন্তু তার হাসিতে এমন একটা আন্তরিকতা ছিল যে আমি না করতে পারলাম না। পরের শনিবার আমি সুরাইয়া আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে খুব যত্ন করে বাড়িতে নিয়ে গেলেন। বাসায় ঢুকতেই আমার চোখ পড়ল একটি মেয়ের দিকে। সে ছিল তানজিনা আক্তার তিশা, সুরাইয়া আন্টির মেয়ে। তিশা দেখতে ছিল অপূর্ব সুন্দরী। তার চোখে ছিল একটা গভীরতা, আর হাসিতে ছিল অদ্ভুত এক মায়া। আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুরাইয়া আন্টি আমাদের পরিচয় করিয়ে দিলেন আর বললেন, তিশা, এই হলো হাসিব, আমার খুব প্রিয় একজন ছেলে। তিশা মুচকি হেসে আমার সঙ্গে কথা শুরু করল। সেদিন আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিশার সঙ্গে কথা বলে মনে হলো আমরা যেন বহুদিনের পরিচিত। তার কথায়, হাসিতে, চোখের ভাষা ছিল একটা অদ্ভুত ভাবনা। আমি জানতে পারলাম সুরাইয়া আন্টি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি খুব সৎ এবং ভালো মনের মানুষ। তিশাও তার মায়ের মতোই সরল এবং সৌন্দর্যে ভরপুর। সেদিন বাসা থেকে ফেরার সময় আমার মনের মধ্যে তিশার ছবি বারবার ভেসে উঠছিল। এরপর থেকে আমি প্রায়ই সুরাইয়া আন্টির বাসায় যেতে শুরু করলাম। তিশার সঙ্গে আমার কথা হতো, আর আমরা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করলাম। আমার মনে তিশার জন্য একটা গভীর অনুভূতি তৈরি হল। আমি বুঝতে পারলাম আমি তিশার প্রেমে পড়েছি। একদিন সাহস করে তিশাকে আমার মনের কথা বললাম। তিশাও আমার প্রতি তার অনুভূতি প্রকাশ করল। আমাদের প্রেমের গল্প এভাবেই শুরু হল, যার পিছনে ছিল সুরাইয়া আন্টির সেই স্নেহময় হাসি আর উৎসাহ। তিশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। আমরা প্রায়ই দেখা করতাম, কখনো কফি শপে, কখনো পার্কে, আর কখনো সুরাইয়া আন্টির বাসায়। তিশার হাসি, তার কথার মাধুর্য আমাকে সবসময় মুগ্ধ করত। আমি বুঝতে পারছিলাম তিশা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। সুরাইয়া আন্টিও আমাদের সম্পর্কের কথা জানতেন এবং আমাদের প্রতি তার স্নেহের কোনো কমতি ছিল না। তিনি আমাকে বারবার বলতেন, হাসিব, তিশার মতো মেয়ে পেয়ে তুমি সত্যিই ভাগ্যবান।
একদিন তিশা আমাকে বলল, হাসিব, আমি একটা স্কলারশিপের জন্য আবেদন করেছি। যদি পাই তাহলে আমাকে বিদেশে যেতে হবে। আমি একটু অবাক হলাম, কিন্তু তার চোখে স্বপ্নের ঝিলিক দেখে আমি তাকে উৎসাহ দিলাম। আমি বললাম, তিশা, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমি তোমার পাশে আছি। কিন্তু ভেতরে ভেতরে আমার মনের এক কোণে একটা অজানা ভাবনা কাজ করছিল। তিশা যদি চলে যায় তাহলে আমি কিভাবে থাকব? কয়েক মাস পর তিশার স্কলারশিপের খবর এলো। সে পেয়ে গেছে। আমরা সবাই খুব খুশি হলাম, বিশেষ করে সুরাইয়া আন্টি। তিনি তিশাকে উচ্ছ্বাসিত হয়ে বললেন, আমার মেয়ে, তুমি আমার গর্ব। আমিও তিশাকে অভিনন্দন জানালাম, কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা তৈরি হচ্ছিল। তিশার বিদেশ যাওয়ার দিন যত এগিয়ে আসছিল, আমার মন ততই ভারী হয়ে উঠছিল। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম, তিশা যাওয়ার আগে আমাদের বিয়ে হবে। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। সুরাইয়া আন্টি নিজের হাতে সবকিছু সাজিয়েছিলেন। তিনি আমাকে বারবার বলছিলেন, হাসিব, তিশা তোমার কাছেই নিরাপদ। তুমি আমার মেয়েকে সুখী রাখবে, আমি জানি। বিয়ের পর আমরা কিছুদিন একসঙ্গে সুখে শান্তিতে সময় কাটালাম। কিন্তু তিশার বিদেশ যাওয়ার সময় এসে গেল। বিমানবন্দরে তাকে বিদায় দেওয়ার সময় আমার চোখ ভিজে গিয়েছিল। তিশা আমাকে শান্ত গলায় বলল, হাসিব, আমি ফিরে আসব। তুমি অপেক্ষা করো। তিশা চলে যাওয়ার পর আমার জীবনে একটা শূন্যতা নেমে এলো। আমি প্রতিদিন কাজকর্মে যেতাম, কিন্তু মন বসত না। রাতে ঘুম আসত না, তিশার কথা মনে পড়ত। আমার এই অবস্থা দেখে সুরাইয়া আন্টি আমাকে তাদের বাসায় ডাকতে শুরু করলেন। তিনি আমাকে বলতেন, হাসিব, তুমি এত চিন্তা করো না। তিশা তো ফিরবে। তুমি আমাদের বাসায় চলে এসো। আমি মায়ের মতো মমতা দেওয়ার জন্য তোমার নিকট আছি। তার কথায় আমার মন একটু হালকা হতো। সুরাইয়া আন্টির স্নেহ, তার যত্ন আমাকে একটা পরিবারের আশ্রয় দিত। একদিন সন্ধ্যায় আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমার জন্য রান্না করেছিলেন। খাবার টেবিলে বসে তিনি বললেন, হাসিব, তুমি দেখি দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছ। তিশা তো বিশেষ উদ্দেশ্যে গেছে। তুমি চাইলে তোমার মনের কথা আমাকে বলতে পারো। আমি সবসময় বন্ধুর মতো হয়ে তোমার পাশে আছি, যতটুকু পারি তোমাকে সহায়তা করব। তার এই কথায় আমি এক অদ্ভুত শান্তি পেলাম। সুরাইয়া আন্টির ব্যবহার এত আন্তরিক ছিল যে এই বাড়িতে নিজেকে কিছুটা হালকা মনে হচ্ছিল। কিন্তু বন্ধুরা, তিশার অনুপস্থিতিতে আমার মনের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করল। আমি যেন ধীরে ধীরে একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে সুরাইয়া আন্টি আরও বেশি যত্ন নিতে শুরু করলেন। তিনি আমাকে বোঝাতেন, আমার বুঝিয়ে মানসিক প্রশান্তি দিতেন। আমার কথা শুনতেন। তার স্নেহ ও শান্ত কণ্ঠস্বর আমাকে মনের ভেতর থেকে সাহস যোগাচ্ছিল, যেন আবার সব স্বাভাবিক হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না এই পরিণতি কোন দিকে যাচ্ছে। তিশার অনুপস্থিতি আমার জীবনে একটা গভীর শূন্যতা তৈরি করেছিল। আমার দিনগুলো যেন অর্থহীন হয়ে পড়ছিল। কাজে মন বসত না, বন্ধুদের সঙ্গে আড্ডাও আর আগের মতো আনন্দ দিত না। এই সময়ে সুরাইয়া আন্টি আমার জন্য একটা আশ্রয় হয়ে উঠলেন। তিনি আমাকে প্রায়ই তাদের বাসায় ডাকতেন, আমার সঙ্গে গল্প করে সময় কাটাতেন, আর আমার মনের কষ্টের কথাগুলো শুনতেন। তার স্নেহময় ব্যবহার আমাকে একটা অদ্ভুত শান্তি দিত, কিন্তু আমার মনের গভীরে একটা অজানা ভাবনা সৃষ্টি হচ্ছিল। এক সন্ধ্যায় আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমার জন্য চা আর কিছু নাস্তা তৈরি করে রেখেছিলেন। আমরা বসার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হাসিব, তুমি কি আমাকে একটা কথা বলবে? তুমি কি সত্যিই এতটা অসুখী? আমি একটু থমকে গেলাম। তার চোখে ছিল একটা গভীর উদ্বেগ। আমি মাথা নিচু করে বললাম, আন্টি, তিশা ছাড়া আমার জীবনটা যেন থমকে গেছে। আমি চেষ্টা করছি, কিন্তু মানসিক ভারসাম্য ঠিক করতে পারছি না। সুরাইয়া আন্টি আমার কাছে এসে বসলেন। তিনি শান্ত গলায় মায়াবী কণ্ঠে বললেন, হাসিব, তুমি আমার মতোই পরিবারের একজন, তাই তোমার ভালো থাকাটা আমার দায়িত্ব মনে হয়। আমার মেয়ের অভাব তুমি যেন না বোঝো, সেই বিষয়টা নিয়ে আমি সব সময় ভাবি। তুমি আমাকে তোমার মনের সব কথা বলতে পারো। আমি তোমাকে হাসি খুশিতে দেখতে চাই। তার কথাই ছিল একটা অদ্ভুত মায়া, যা আমার মনকে কিছু একটা ভাবাচ্ছিল। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। সেদিন রাতে বাসায় ফিরে আমার মনে একটা নতুন ভাবনা সৃষ্টি হল। আমি বুঝতে পারছিলাম না এটা কৃতজ্ঞতা নাকি অন্য কিছু। দিনগুলো এভাবেই কাটতে লাগল। সুরাইয়া আন্টি আমার জন্য একটা মানসিক আশ্রয় হয়ে উঠলেন। তিনি আমাকে বিভিন্নভাবে সাহায্য করতেন। কখনো আমার পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন, কখনো আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতেন।
তিনি বলতেন, হাসিব, জীবন থেমে থাকার জন্য নয়। তুমি হাসতে শেখো, তিশা ফিরে এলে তোমাকে সুখী দেখতে চাইবে। আমি তার কথায় শক্তি পেতাম, কিন্তু আমার মনের অস্থির ভাবনা কমছিল না। আমি যেন একটা অদৃশ্য রহস্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। একদিন বিকেলে আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছিল তার হাসিতে একটা অন্যরকম ভাবনা ছিল। আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ তিনি বললেন, হাসিব, আমি জানি তুমি তিশাকে খুব ভালোবাসো। কিন্তু তুমি কি কখনো ভেবেছ আমার মতো একজন মানুষেরও মন আছে? আমিও তো একা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার মনে ছিল একটা গভীর কষ্ট। আমি কি বলব বুঝতে পারছিলাম না। সেদিনের কথাগুলো আমার মনে গেঁথে গেল। আমি বুঝতে পারছিলাম সুরাইয়া আন্টির স্নেহ আমার জন্য শুধু পরিবারের একজন সদস্যের নয়, তার মধ্যে আরও কিছু লুকিয়ে আছে। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমি তিশাকে ভালোবাসি, কিন্তু সুরাইয়া আন্টির এই যত্ন, এই স্নেহ আমাকে একটা অজানা কিছু ভাবাচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এটা শুধুই কৃতজ্ঞতা, কিন্তু আমার মনের গভীরে একটা রহস্য সব সময় থেকেই যেত। এক রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি তিশার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, কিন্তু তার কথায় আগের মতো সান্ত্বনা পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন একটা মানসিক জটিলতার মধ্যে আটকে গেছি। সুরাইয়া আন্টির কথা, তার হাসি, তার স্নেহ আমার মনের মধ্যে বারবার ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবন একটা নতুন মোড় নিচ্ছে, যেখানে আমি নিজেও জানি না কি হতে চলেছে। দিনগুলো যেন আমার জন্য একটা অদৃশ্য জালের মতো হয়ে উঠছিল। সুরাইয়া আন্টির স্নেহ, তার যত্ন আমাকে একদিকে শান্তি দিচ্ছিল, অন্যদিকে আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছিল। আমি তিশাকে ভালোবাসি, এটা আমার মনের গভীরে সত্য। কিন্তু সুরাইয়া আন্টির সঙ্গে আমার ভাবনা যেন একটা অজানা দৃশ্য। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এটা শুধুই একজন বয়োজ্যেষ্ঠের স্নেহ, কিন্তু আমার মনের গভীরে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, এই ভাবনাটা কি সত্যিই এতটা সহজ, নাকি আমার মনের ভুল? একদিন সন্ধ্যায় আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা গভীরতা ছিল। আমরা বসার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ তিনি বললেন, হাসিব, তুমি কি কখনো ভেবেছ জীবন আমাদের কত অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি করে? আমি তিশার মা, কিন্তু আমিও একজন মানুষ। আমারও মন আছে, অনুভূতি আছে। তার কথায় আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু আমার মন তখনও তিশার কথায় ভাবছিল। সুরাইয়া আন্টি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি তিশার জন্য অপেক্ষা করছো, আমি জানি। কিন্তু তুমি যেন নিজেকে ভুলে না যাও, হাসিব। আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। তুমি যদি কখনো কিছু বলতে চাও, আমি সবসময় তোমার পাশে আছি। তার কথায় ছিল একটা অদ্ভুত আন্তরিকতা। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভাবনা সব সময় চিন্তা হতো। আমি বুঝতে পারছিলাম না আমার এই অনুভূতিগুলো কি। দিনগুলো এভাবেই কাটছিল। আমি প্রায় আন্টির বাসায় যেতাম। তিনি আমার জন্য খাবার রান্না করতেন, আমার সঙ্গে গল্প করে সময় কাটাতেন, আমার মনের কথা শুনতেন। তার সঙ্গে গল্প আড্ডা দিয়ে এবং কি কথা বলে কাটানোর সময়গুলো আমার মানসিক সমস্যা কিছুটা কমিয়ে দিচ্ছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে একটা নতুন ভাবনা সৃষ্টি হচ্ছে। সুরাইয়া আন্টির প্রতি আমার কৃতজ্ঞতা যেন একটা গভীর সংযোগে রূপ নিচ্ছিল। আমি নিজেকে বারবার বলতাম এটা ভুল, কিন্তু আমার মন যেন সব সময় ভিন্ন কিছু ভাবত। এক সন্ধ্যায় আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে একটা পুরানো ফটো অ্যালবাম দেখাচ্ছিলেন। তিনি বললেন, হাসিব, দেখো, এটা তিশার ছোটবেলার ছবি। তুমি জানো তিশা আমার জীবনের সবচেয়ে বড় আশা, ভরসা। কিন্তু আমার জীবনেও অনেক শূন্যতা আছে। তার কথায় আমি একটা গভীর কষ্ট অনুভব করলাম। আমি বললাম, আন্টি, আপনি এত ভালো মানুষ, আপনার জীবনে কেন শূন্যতা থাকবে? তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে ছিল একটা অদৃশ্য বেদনা। সেদিন রাতে বাসায় ফিরে আমি অনেক ভাবলাম। আমার মনের মধ্যে তিশা আর সুরাইয়া আন্টির ছবি বারবার ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা মানসিক জটিলতার মধ্যে পড়েছি। আমি তিশাকে ভালোবাসি, কিন্তু সুরাইয়া আন্টির স্নেহ আমাকে একটা অজানা ভাবনার সৃষ্টি করছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এটা শুধুই একটা মানসিক দুর্বলতা, কিন্তু আমার মনের গভীরে একটা রহস্য জট পাকিয়ে যাচ্ছিল। একদিন সকালে সুরাইয়া আন্টি আমাকে ফোন করলেন। তিনি বললেন, হাসিব, তুমি কি আজ বিকেলে আসতে পারবে? আমার একটা কথা বলার আছে। আমি একটু অবাক হলাম, কিন্তু রাজি হলাম। বিকেলে আমি তার বাসায় গেলাম।
তিনি আমাকে বসিয়ে বললেন, হাসিব, আমি জানি তুমি তিশার জন্য অপেক্ষা করছ। কিন্তু আমি চাই না তুমি নিজেকে এভাবে কষ্ট দাও। আমি তোমার জন্য সব সময় ভাবি। আমি জানি তুমি অনেক কষ্টে আছো। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তার কথায় আমার মন আরও জটিল হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের ভাবনাগুলো একটা নতুন মোড় নিচ্ছে, যার রহস্য আমি নিজেও বুঝতে পারছিলাম না। সুরাইজা আন্টির সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। তার স্নেহ, তার যত্ন আমাকে একদিকে শান্তি দিচ্ছিল, কিন্তু অন্যদিকে আমার মনের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল। আমি তিশাকে ভালোবাসি, এটা আমার হৃদয়ের গভীরে সত্য ছিল। কিন্তু সুরাইয়া আন্টির সঙ্গে আমার সম্পর্ক যেন একটা অদৃশ্য রহস্যের জালে জড়িয়ে যাচ্ছিল। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করতাম, এটা শুধুই একজন আপনজনের স্নেহ, কিন্তু আমার মনের গভীরে একটা ভাবনা হতো। একদিন সকালে আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু তার হাসিতে একটা গভীর চিন্তার ছাপ ছিল। আমরা বসার ঘরে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ তিনি বললেন, হাসিব, আমি জানি তুমি তিশার জন্য অপেক্ষা করছ। কিন্তু আমি চাই তুমি নিজের জন্যও বাঁচো। আমি তোমাকে এত কষ্টে দেখতে পারি না। তার কথায় আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছিলাম তিনি আমার জন্য সত্যিই চিন্তিত। কিন্তু তার কথার মধ্যে একটা অদৃশ্য ভাবনা ছিল, যা আমাকে আরও বিভ্রান্ত করছিল। দিনগুলো এভাবেই কাটছিল। সুরাইজা আন্টি আমার জন্য একটা মানসিক আশ্রয় হয়ে উঠেছিলেন। তিনি আমাকে নানাভাবে সাহায্য করতেন, কখনো আমার পছন্দের খাবার রান্না করে, কখনো আমাকে জীবনের ছোট ছোট গল্প শোনাতেন। তার সঙ্গে কাটানোর সময় আমার মানসিক অস্থিরতা কিছুটা কমিয়ে দিচ্ছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে একটা নতুন অনুভূতি তৈরি হচ্ছে। এটা কৃতজ্ঞতা ছিল নাকি অন্য কিছু আমি নিজেই বুঝতে পারছিলাম না। একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি মা, যাকে আমি আন্টি বলে ডাকি, তিনি আমাকে বললেন, হাসিব, কেন জানি আমার মাথা ব্যথা করছে। আর তাছাড়াও আমার মাথার প্রেসারটা মনে হয় বেড়ে গেছে। আমার শরীরে জ্বর জ্বর অনুভব হচ্ছে। হাসিব, বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি চলছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। হাসিব, আমার মাথার ব্যথাটা কমানোর জন্য তুমি কি আমার মাথায় একটু মলম দিয়ে দিতে পারবা? আমি বললাম, অবশ্যই মা। কেন পারব না? আমি তো আপনার ছেলের মতোই। আমি যখন মাথার ব্যথা কমানোর জন্য শাশুড়ি মার মাথায় মলম দিতে শুরু করলাম, তখন আমার শাশুড়ি মা আমাকে বললেন, বাবা হাসিব, আমার মেয়েটা আমার নিকট অনেক আদরের। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমার মেয়েটাকে ভুলে যাবে না, আমাকে কষ্ট দিবে না। এর বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিব। শাশুড়ি মার এমন আত্মনির্ভরশীল কথা শুনে আমার মনটা হতবাক হয়ে উঠলেন। সেদিন থেকেই আমি বুঝে গিয়েছিলাম একটা মা তার মেয়েকে কত ভালোবাসে। একটা মা তার সন্তানের সুখের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারে। এক রাতে আমি তিশার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তিনি আমাকে বললেন, হাসিব, আমি আর কয়েক মাসের মধ্যে ফিরে আসব। তুমি কেমন আছো? আমি তাকে বললাম, আমি ঠিক আছি। কিন্তু আমার মনের গভীরে একটা অস্থিরতা ছিল। আমি আমার শাশুড়ি মার সঙ্গে গল্প করে কাটানোর সময়ের কথা ভাবছিলাম। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি তিশার প্রতি অবিচার করছি? আমার এই অনুভূতিগুলো কি সঠিক? একদিন বিকেলে সুরাইয়া আন্টি আমাকে বললেন, হাসিব, তুমি আমার কাছে একটা পরিবারের মতো। আমি চাই না তুমি নিজেকে কষ্ট দাও। তিশা ফিরে আসবে আর তুমি আবার সুখী হবে। তার কথায় আমি একটা গভীর শান্তি পেলাম। আমি বুঝতে পারলাম সুরাইয়া আন্টির স্নেহ আমার জন্য শুধুই একজন মায়ের মতো। আমার মনের দ্বন্দ্ব কিছুটা কমে গেল। আমি নিজেকে বললাম, আমি তিশার জন্য অপেক্ষা করব, আর সুরাইয়া আন্টির এই স্নেহকে আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। অবশেষে সেই দিন এলো যখন তিশা দেশে ফিরল। বিমানবন্দরে তাকে দেখে আমার মনের সব শূন্যতা যেন মুহূর্তে ভরে গেল। আমি তাকে শান্ত গলায় বললাম, তুমি আমার অনেক প্রতীক্ষার ফল। আর আমার চোখ ভিজে গেল। তিশা হেসে বলল, হাসিব, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমরা একসঙ্গে বাসায় ফিরলাম, আর সুরাইয়া আন্টি, মানে আমার শ্বশুরি, যাকে আমি শখ করে আন্টি ডাকতাম, আমাদের দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমার মেয়ে আর জামাই একসঙ্গে, এর চেয়ে বড় সুখ আমার আর কি হতে পারে? তিশার ফিরে আসার পর আমাদের সংসার আবার সুন্দর হয়ে উঠল। আমি আর তিশা একসঙ্গে নতুন করে জীবন শুরু করলাম। সুরাইয়া আন্টি আমাদের পাশে ছিলেন তার সেই স্নেহময় হাসি নিয়ে।
আমি বুঝতে পারলাম আমার মানসিক অস্থিরতা ছিল একটা অস্থায়ী সময়ের অভাব। সুরাইয়া আন্টির স্নেহ আমাকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করেছিল, কিন্তু আমার হৃদয় সবসময় তিশার জন্যই ছিল। যে ছিল আমার হৃদয়ে, কল্পনাতে, স্বপ্নে, অনুভবে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই। জীবনে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনকে বিভ্রান্ত করে। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সঠিক সম্পর্ক সবসময় আমাদের পথ দেখায়। আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যার রহস্য কখনো দৃশ্যমান হয় না, শুধু অদৃশ্যই থেকে যায়। আমার এই গল্প তেমনি এক রহস্যের গল্প, যা আমার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।